ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ছাত্রছাত্রীরা, আমরা ক্লাস 11-এর ক্ষেত্রে এবার আস্তে আস্তে প্রবেশ করব আমরা মেকানিক্সের দিকে, অর্থাৎ যাকে বলা হচ্ছে বলবিজ্ঞান, যেটা ক্লাস 11-এর সে অর্থে বলতে গেলে একটু কঠিন জায়গা। তো আমাদের এই মেকানিক্সে ঢোকার আগেই প্রথমেই আমাদের একটা খুব সহজ সরল একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে হবে। আমরা পড়ছি ফিজিক্স, আমরা পড়ছি পদার্থবিজ্ঞান। সুতরাং এই পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের ক্ষেত্রে মেজারমেন্ট এবং ইউনিট ডাইমেনশন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাস 9 থেকে ভৌতবিজ্ঞান পড়তে গেলে তোমরা জানো যে সূচনাতেই একটা চ্যাপ্টার থাকে যেখানে পরিমাপ, একক এবং মাত্রা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো আমাদের এখানেও ঠিক তাই, ক্লাস 11-এর আমাদের একবারে ফিজিক্সের সূচনাতে, মেকানিক্সের ঠিক শুরুতে আমরা দেখতে পাবো সেই ধরনের একটা চ্যাপ্টার যেটাকে বলি মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ আমাদের ভৌত রাশির পরিমাপ এবং তার মাত্রা, সেই সঙ্গে সঙ্গে আমাদের একক নিয়ে আলোচনা করতে হবে। তো এই চ্যাপ্টারের বেশ কিছু জায়গা তোমরা ক্লাস 9 থেকে বা নিচু ক্লাস থেকে পড়ে আসছো। আমি শুধুমাত্র সেই বিষয়গুলোই একবার রিমাইন্ড করে নেব এবং সেই সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আরেকটুকু ভালোভাবে আমাদের পড়ে নিতে হবে। তো আমরা পদার্থবিজ্ঞান মানে বোঝাই যাচ্ছে যে যে বিজ্ঞানে আমাদের পদার্থ নিয়ে আলোচনা হচ্ছে, রাইট? তো পদার্থ কাকে বলে, ম্যাটার কাকে বলে, তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। যা ইন্দ্রিয়গ্রাহ্য, যা কিছুটা স্থান দখল করে থাকে, যার ভর আছে, আমরা তাকেই বলি পদার্থ। বলছে যে আমাদের প্রকৃতি দুটো সত্তা রূপে অবস্থান করতে পারে, দুটো সত্তাই আমরা দেখতে পাই। একটাকে বলি আমরা ম্যাটার বা যেটাকে বলা হচ্ছে পদার্থ, এবং আর একটাকে বলি যেটা হলো এনার্জি বা যাকে বলা হচ্ছে শক্তি। অর্থাৎ আমরা প্রকৃতিতে যা কিছু দেখি না কেন, আমাদের প্রকৃতিতে যে বস্তুগুলোই আমাদের দেখা যাচ্ছে বা আমরা তাদের অবস্থান অনুভব করতে পারছি, তারা হয় ম্যাটার অবস্থায় রয়েছে কিংবা তারা এনার্জি অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রকৃতির আমাদের দুটো সত্তা, এই দুটো সত্তার মধ্যে যে কোনো একটা সত্তা নিয়ে তারা কিন্তু অবস্থান করছে। তো ম্যাটার বিষয়টা তো বুঝলাম, পদার্থ বিষয়টা বুঝলাম, সেই সঙ্গে সঙ্গে এনার্জিটা আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, শক্তি, অর্থাৎ কার্য করার সামর্থ্যকেই আমরা বলবো শক্তি, রাইট? তো আমরা এই যে ম্যাটার এবং এই যে এনার্জি, ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে এই দুটোকে ভিন্ন রূপে ভাবা হতো, এবং আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্স বা আমাদের যে সনাতন পদার্থবিজ্ঞান, সেখানে বলছে যে আমাদের এই ম্যাটার বা পদার্থ বা ভর যাই বলো না কেন, সেটার ক্ষেত্রে আমরা যেমন হয়তো ইট, কাঠ, পাথর, জল, বায়ু ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে পদার্থ বা ম্যাটার। এরা তাদের একটা ভর রয়েছে এবং তারা একটা বিশেষ কনজারভেশন ল ফলো করতো, যেটাকে বলি আমরা ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ যাকে বলি ভরের সংরক্ষণ সূত্র, ভরের মিততা সূত্র। তো এটাও তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, যে অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট ভরের পরিমাণ অবিনশ্বর, তাই না? আমরা এরপরে যেটা দেখবো সেটা হলো এনার্জি। এনার্জির ক্ষেত্রেও বলছে যে আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী এনার্জি সেটা একটা আলাদা বিষয়, এবং আমরা সেই এনার্জির উপর ভিত্তি করে আমরা আবার শিখলাম ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র। এনার্জি মানে কি? যেমন হয়তো আলো, যেমন হয়তো দেখা যাচ্ছে যে তাপ, যেমন হয়তো শব্দ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত এগুলোকে আমরা শক্তি বা এনার্জি বলে থাকি। তাহলে এদের ক্ষেত্রে একটা কনজারভেশন ল পাওয়া যায়, যেটাকে বলি আমরা শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। এটা আমরা পড়ে আসছি যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, অর্থাৎ আমরা শক্তিকে সৃষ্টি করতে পারবো না, বিনাশও করতে পারবো না। কিন্তু বিষয়টা আরো সহজ হয়ে গেল যখন বিজ্ঞানী আইনস্টাইন মডার্ন ফিজিক্সের সূচনা করছেন। অর্থাৎ আমরা সেখানে তার যে থিওরি অফ রিলেটিভিটি, সেই থিওরি অফ রিলেটিভিটি পড়ার পর উনি এই ম্যাটার এবং এনার্জি এই দুটোকে পরস্পরের সঙ্গে রিলেট করে ফেললেন। অর্থাৎ প্রকৃতির যে দুটো সত্তা, সেই দুটো সত্তাকে উনি বললেন না, এটা আসলে একই বিষয়ের দুটো ভিন্ন রূপ।
যেমন একটা কয়েনের ক্ষেত্রে, একটা মুদ্রার ক্ষেত্রে আমরা তার একটা সাইড হেড পাই, একটা সাইড টেল পাই, বলছে প্রকৃতিরও তাই। প্রকৃতির ক্ষেত্রে ম্যাটারটা হলো ধরো তার হেড, এনার্জিটা হলো তার টেল। অর্থাৎ এই দুটো সত্তা আসলে একই বিষয়ের দুটো ভিন্ন রূপ। তার মানে উনি এই পদার্থ এবং শক্তিকে উনি এক জায়গায় করে ফেললেন, এবং সেক্ষেত্রে উনি তার থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে একটা বিখ্যাত সমীকরণ E = mc স্কোয়ার, যে সূত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা m পরিমাণ ভরকে তার তুল্য শক্তি E তে রূপান্তরিত করতে পারি। কিভাবে? ভরকে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করে, c স্কোয়ার দিয়ে গুণ করে, রাইট? তার মানে উনি বললেন যে যেমন ভরকে যেমন শক্তিতে রূপান্তরিত করা যায়, তেমনি আবার শক্তিকেও আমরা ভরে রূপান্তরিত করতে পারি। তারও কিছু উদাহরণ পাবো। অর্থাৎ বিষয়টা আরো সহজ হয়ে গেল। আমরা আর পদার্থ আর শক্তিকে আলাদাভাবে ভাববো না, আমরা ভাববো এটা একই বিষয়ের দুটো আসলে ভিন্ন রূপ মাত্র। এটার ক্ষেত্রে আমরা এবার যে সংরক্ষণ সূত্রটা করব সেটা হলো ল অফ কনজারভেশন অফ মাস এনার্জি, অর্থাৎ ভর ও শক্তির নিত্যতা সূত্র একসঙ্গে পড়তে হবে আমাদের। অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট ভর ও শক্তির পরিমাণ ধ্রুবক থাকবে। শুধুমাত্র আমরা কিছু কিছু ক্ষেত্রে ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি বা শক্তি ভরে রূপান্তরিত হতে পারে, কিন্তু আমাদের মোট যে পরিমাণ, এই ভর এবং শক্তির সম্মিলিত যে পরিমাণ, এটা কিন্তু ধ্রুবক থাকবে। তার মানে আমাদের বিষয়টা আরো সহজ হয়ে গেল, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পদার্থ বা এই যে শক্তি, অর্থাৎ প্রত্যেকটা এক একটা ভৌত রাশি। তাহলে এই রাশির ক্ষেত্রে আমাদের এবার শিখে নিতে হবে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি বলতে আমরা আসলে কি বুঝি। এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, সেই বিষয়টা কি আমাদের এবার জানতে হবে। তো ছাত্রছাত্রীরা, তোমরা পদার্থের কিছু ধর্মের কথা যদি বলি, যেমন দেখা যাচ্ছে যে হয়তো কোনো একটা বস্তুর হয়তো তার যে বর্ণ, বা কোনো একটা হয়তো ফুল তার যে কালার, বর্ণ, বা কোনো একটা হয়তো ফলের ক্ষেত্রে তুমি হয়তো, বা কিছু ফুলের ক্ষেত্রে যেমন আমি গন্ধ, বর্ণ, গন্ধ, এই যে বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে, তারপরে স্বাদ, কিছু যখন আমরা খাই, স্বাদ, এই যে ধর্মগুলো, এই ধর্মগুলো আমরা ইন্দ্রিয়ের দ্বারা শুধু পর্যবেক্ষণ করতে পারি, ইন্দ্রিয়ের দ্বারা আমরা শুধু অনুভব করতে পারি। যেমন হয়তো তুমি হয়তো কোনো একটা বস্তু যখন দেখছো, কোনো একটা ফুল যখন দেখছো, তার কালারটা কি জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে, বা ফুলটার গন্ধ আছে না নেই সেটা তুমি নাকের কাছে নিয়ে গিয়ে আমরা স্মেলটা নিয়েই বুঝতে পারবো সেটার গন্ধ আছে না নেই। বা কোনো একটা হয়তো খাবার যখন খাচ্ছ, তার স্বাদটা কেমন, সেটা টক, ঝাল, মিষ্টি না নোনতা, সেটা আমরা খাবারটা খেয়ে আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা বুঝতে পারি। তাহলে এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোকে শুধুমাত্র আমরা আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে তার দ্বারা আমরা পর্যবেক্ষণ করতে পারি, তার দ্বারা আমরা এগুলোকে অনুভব করতে পারি, কিন্তু এগুলোকে আমরা কখনোই পরিমাপ করতে পারবো না, আমরা মেজারমেন্ট করতে পারবো না। তার মানে এটা আমাদের কি হলো, এটা হলো তার গুণগত একটা পরিমাপ। আমরা বর্ণের ক্ষেত্রে তার একটা গুণগত কি কালার সেটা আমরা পরিমাপ করতে পারছি, গন্ধের ক্ষেত্রে গন্ধটা কেমন তার আমরা একটা গুণগত পরিমাপ খুঁজে পাচ্ছি, কিন্তু পরিমাণগত পরিমাপ বা পরিমাণগত পর্যবেক্ষণ এদের ক্ষেত্রে কখনোই কিন্তু সম্ভব নয়। তোমাকে যদি বলে কতটা বর্ণ রয়েছে, কেউ হয়তো বললো স্যার 1 কেজি বর্ণ আছে, এটা নিশ্চয়ই সম্ভব নয়। তোমাকে হয়তো বলা হলো যে কতটা গন্ধ রয়েছে, কেউ বললো স্যার জানেন ফুলটার 10 মিটার গন্ধ রয়েছে, সুতরাং এটা কখনোই সম্ভব নয়। তার মানে আমাদের এই ধর্মগুলোর ক্ষেত্রে আমাদের সেন্স অর্গানের দ্বারা যেটা করা সম্ভব সেটা হলো তার গুণগত পর্যবেক্ষণ করা সম্ভব। অন্যদিকে আমরা যদি বলি যে একটা পাথর বা একটা হয়তো দেখা যাচ্ছে যে ফল, তুমি হয়তো ফলের ক্ষেত্রেই বললে যে তার ভরটা কত, তোমাকে যদি বলা হয় যে এটার ভর কত, এই ফলটার ক্ষেত্রে যেটা তুমি এতক্ষণ গন্ধ নিচ্ছিলে, এবার তোমাকে যদি বলি যে তুমি হয়তো কতটা ভরের নিবে বা সেই ফলটার হয়তো ভর কত, যখনই আমি ভরের কথা বলবো সেই ভরটার ক্ষেত্রে কিন্তু আমরা পরিমাণগত পর্যবেক্ষণ করতে পারি, অর্থাৎ তার একটা পরিমাপ করা সম্ভব। তাহলে এই যে ভর বা দেখা যাচ্ছে দৈর্ঘ্য বা দেখা যাচ্ছে সময় বা দেখা যাচ্ছে উষ্ণতা বা দেখা যাচ্ছে বেগ, এই যে রাশিগুলো রয়েছে, এই যে ধর্মগুলো রয়েছে, এদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরিমাপগত পর্যবেক্ষণ করতে পারি, এদেরকে আমরা পরিমাপ করতে পারি, এদেরকে আমরা মেজারমেন্ট করতে পারি। সুতরাং এই রাশিগুলোকে বলবো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি।
তাহলে ভর বা দৈর্ঘ্য বা সময় এগুলো কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি, এগুলো ভৌত রাশি। কিন্তু অন্যদিকে যদি বলা হয় এই যে বর্ণ, গন্ধ বা স্বাদ, এগুলো কি তাহলে ভৌত রাশি বলা যাবে? উত্তর বলছে একদমই নয়। তার মানে ওগুলো ভৌত রাশি নয়, ওগুলোর গুণগত পর্যবেক্ষণ করা সম্ভব। যাদের গুণগত পর্যবেক্ষণ করা সম্ভব তাদেরকে আমরা কখনোই রাশি বলতে পারবো না। অন্যদিকে যাদের ক্ষেত্রে আমরা পরিমাপগত পর্যবেক্ষণ করতে পারি, যাদের ক্ষেত্রে আমরা পরিমাপ করতে পারি, যাদেরকে আমরা মেজারমেন্ট করতে পারবো, তাদেরকে বলা হবে একমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। ক্লিয়ার? অনেকেরই ধারণাটা হয়তো পরিষ্কার ছিল না, তাহলে বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার করে নিলাম। নেক্সট আমরা যেটা দেখবো, তাহলে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে, কোনো একটা ভৌত রাশির ক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে তার পরিমাপ যখন করা হয়, কোনো ভৌত রাশির যখন আমরা মান বা পরিমাপ করি, তখন সেই ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে তার একটা সাংখ্যমান থাকবে, তার মানে তার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে। সেই সঙ্গে সঙ্গে তার পাশে একটা একক লিখতে হয়। আমরা এই যে একক, এই এককটা কিন্তু আমাদের পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। তো তোমরা এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশির মধ্যে তোমরা দুই ধরনের রাশি পড়েছিলে, একটা হলো প্রাথমিক রাশি বা মৌলিক রাশি, রাইট, ফান্ডামেন্টাল, যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। আর একটা ছিল লব্ধ রাশি বা যাকে বলি আমরা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা আর তার সংজ্ঞাগুলো বলছি না, কারণ সেগুলো তোমরা 9 থেকে পড়ে আসছো, সুতরাং সেগুলো একেবারেই সোজা। আমি যে যে জায়গাগুলো ধারণাগুলো পরিষ্কার করা দরকার আমি সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে পড়াবো এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা বলছি এবার, যে সেই ভৌত রাশির যখন পরিমাপ বা ভৌত রাশির যখন মান নির্ণয় করব, সেই মান নির্ণয় ক্ষেত্রে তার প্রথমেই লিখতে হয় একটা সাংখ্যমান, তারপরে তার একটা একক দিতে হবে। এই এককটা পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন? সাপোজ ধরো তোমাদেরকে আমি কাউকে জিজ্ঞেস করলাম যে বলো তো তোমাদের মধ্যে কারো বয়স কত, মোটামুটি বছরে একটা আনুমানিক বয়স কত। সে হয়তো বললো স্যার আমার আনুমানিক বয়স, হয়তো তাকে জিজ্ঞেস যখন করলাম সে বললো স্যার আমার আনুমানিক বয়স 16, রাইট। তাহলে 16, এই 16টা যেটা বললো সেটা কিন্তু তার মানে তার বলাটা কিন্তু পূর্ণ হলো না। দেখো এটার পাশে কেউ যদি এই 16র পাশে যদি ডে লিখে দেয়, এই দিন কথাটা লিখে দেয়, হয়তো তার বয়স 16 দিন। তাহলে ভাবো তো বিষয়টা কতটা হাস্যকর। তার মানে এক্ষেত্রে এই যে শুধুই 16 বলে ছেড়ে দিল, এটা কিন্তু সেই অর্থে বলতে গেলে একটা বিরাট বড় ভুল। তার মানে শুধুই সাংখ্যমান বললে কিন্তু হয় না, কোনো রাশির পরিমাপ করতে গেলে তার শুধুই সাংখ্যমানই কিন্তু যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে তার উপযুক্ত একটা একক দিতে হবে। যেমন হয়তো লিখলো সে তার বয়স হয়তো 16 বছর, এইবার বলাটা কিন্তু একেবারে সম্পূর্ণ সঠিক হয়েছে, রাইট। তার মানে এক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে কোনো রাশির যখন আমরা সাংখ্যমান বা কোনো রাশির যখন আমরা মেজারমেন্ট করছি, পরিমাপ করছি, সেটার ক্ষেত্রে শুধুই সাংখ্যমান নয়, তার সঙ্গে সঙ্গে তার একটা উপযুক্ত এককও দরকার। এবার অনেকে বলতে পারে স্যার অনেক রাশির তো একক নেই। একদম ঠিক তাই, আমরা এক্ষুনি শিখবো যে অনেক রাশি রয়েছে যাদের ক্ষেত্রে একক নেই, তাদের ক্ষেত্রে দরকার নেই, তাদের ক্ষেত্রে শুধু নিউমেরিক্যাল ভ্যালুটাই যথেষ্ট। কিন্তু যাদের ক্ষেত্রে রয়েছে, ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে, ম্যাক্সিমাম ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের কিন্তু ইউনিট রয়েছে। তাহলে পরিমাপের ক্ষেত্রে, মেজারমেন্টের ক্ষেত্রে এই ইউনিটটা খুব ভাইটাল। তাহলে এসব আমরা শিখে নিই এবার সেই ইউনিট বা একক কাকে বলে। তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। বলছে যে কোনো ভৌত রাশি পরিমাপ করতে হলে তার একটা উপযুক্ত ন্যূনতম ভ্যালুকে আমরা প্রমাণ হিসেবে ধরি, এবং সেই প্রমাণ মানের সাপেক্ষে কোনো একটা বস্তুর পরিমাপ করা হবে, কোনো একটা বস্তুকে দেখা হবে সেই প্রমাণ মানের কত গুণ বা কত ভগ্নাংশ হচ্ছে, আমরা সেই প্রমাণ মানটাকেই বলবো একক। সাপোজ ধরো তোমাকে হয়তো বলা হলো যে তুমি হয়তো দোকানে গিয়ে হয়তো 5 কিলোগ্রাম চাল নেবে। তাহলে সেক্ষেত্রে 5 কিলোগ্রাম চাল নিতে গেলে তোমাকে 1 কেজি একটা বাটখারার কত গুণ নিতে হবে? 5 গুণ নিতে হবে। তার মানে সেখানে সেই 1 কিলোগ্রাম, এই 1 কিলোগ্রাম যে আমাদের ইউনিটটা রয়েছে তার কত গুণ? 5 গুণ। তার মানে এখানে এই কিলোগ্রামটা কিন্তু একটা একক, রাইট। তাহলে একক আমরা তাকেই বলবো, বলছে কোনো ভৌত রাশি পরিমাপ করতে হলে তার একটা ন্যূনতম প্রমাণ মানকে, তার একটা ন্যূনতম মানকে আমরা প্রমাণ হিসেবে ধরি, এবং সেই প্রমাণ মানের সাপেক্ষে বস্তুটার কত গুণ বা কত ভগ্নাংশ নির্ণয় করা হয়, আমরা সেই ন্যূনতম মানটাকে বলবো, সেই প্রমাণ মানটাকে বলবো তার একক, রাইট। এই এককের ক্ষেত্রেও আমরা দুই ধরনের একক পাবো, একটা হলো ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হলো ডিরাইভড ইউনিটস। এই ফান্ডামেন্টাল ইউনিটস কোনগুলো, অর্থাৎ মৌলিক একক কোনগুলো? আমাদের বলছে যে আমাদের 7টা রাশির একককে আমরা মৌলিক একক হিসেবে বলেছি। 7টা রাশি কারা কারা? যারা মৌলিক
রাশি ছিল, যে 7টা মৌলিক রাশি ছিল। তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো 7টা মৌলিক রাশি কি কি, যেমন লেংথ, মাস, টাইম, ইন্টেন্সিটি অফ কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, লুমিনাস ইন্টেন্সিটি। বাংলায় বললে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য। এই 7টা রাশিকে আমরা মৌলিক রাশি বলি। এই যে 7টা মৌলিক রাশি রয়েছে তাদের এককগুলোকেই বলা হবে ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক। কেন? কারণ এই এককগুলো পরস্পরের উপর নির্ভর করে না, এরা একেবারে স্বাধীন, এরা ইন্ডিপেন্ডেন্ট। বরং এই এককগুলো দিয়ে আমরা অন্য সমস্ত এককগুলোকে গঠন করতে পারি, অন্য সমস্ত লব্ধ এককগুলোকে গঠন করতে পারি, রাইট? একইভাবে তাহলে ডিরাইভড ইউনিট বা লব্ধ একক কোনগুলো? বলছে যে এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল এবং যে এককগুলো আমরা মৌলিক এককের সমবায়ে, এক বা একাধিক সমবায়ে আমরা গঠন করতে পারি, তাদেরকে বলা হয় ডিরাইভড ইউনিটস বা যাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। দেখো এখানে আমরা এই যে লেংথের ক্ষেত্রে আমরা দেখো একক এক্ষুনি আমরা দেব, এই লেংথের একক, মাসের একক বা টাইমের একক, এই যে 7টা রাশি, 7টা রাশির একককেই আমরা একমাত্র আন্তর্জাতিকভাবে মৌলিক এককের স্বীকৃতি দিয়েছি। ওই 7টা বাদে বাকি যত রাশির একক রয়েছে, যেমন বেগ, যেমন ত্বরণ, যেমন বল, যেমন কার্য, যেমন দেখা যাচ্ছে সান্দ্রতাঙ্ক, যেমন দেখা যাচ্ছে যে আরো যে রোধ, এই যে রাশিগুলো রয়েছে, অর্থাৎ ওই 7টা বাদে বাকি যে কয়েক হাজার আমাদের রাশি রয়েছে তাদের যে এককগুলো, সেই এককগুলোকে আমরা ডিরাইভড ইউনিটস হিসাবে স্বীকৃতি দিয়েছি। ক্লিয়ার? আমি আর সেই মৌলিক এককগুলোর নাম কি কি আমি সেগুলো আর বিস্তারিতভাবে বলতে যাব না, তোমরা জানো। তোমরা সেই মৌলিক এককগুলো বাদে বাকি প্রচুর দেখবে ডিরাইভড ইউনিটস পাবে। আমরা যত বিভিন্ন চ্যাপ্টার পড়বো প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন ডিরাইভড ইউনিটস বা আমাদের লব্ধ এককগুলো রয়েছে, সেই এককগুলো কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এই ফিজিক্স পড়তে গেলে আমাদের এই ইউনিট এবং ডাইমেনশন এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে এবং সেগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। কারণ আমাদের শুধুই তো থিওরি নয়, তার সঙ্গে সঙ্গে অঙ্ক করতে হবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের এককগুলো খুবই ভাইটাল। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো যেটা, সেটা হলো আমাদের এই সিস্টেম অফ ইউনিটস, অর্থাৎ এই যে এককের যে আমাদের বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কি কি। তোমরা ছোটবেলা থেকে তোমরা দেখবে 3টে পদ্ধতির নাম তোমরা শুনে আসছো। কি কি? একটা ছিল দেখো সিজিএস, একটা ছিল এফপিএস, আর একটা ছিল দেখো এমকেএস, রাইট? তো সিজিএস কথাটা কোথা থেকে এসছে? সিজিএস মানে সি ফর সেন্টিমিটার, তার মানে লেংথের যে ইউনিটটা হবে সেই লেংথের ইউনিটটা হবে সেন্টিমিটার, সিএম। জি ফর বলছে গ্রাম, অর্থাৎ আমাদের মাসের যে এককটা লিখবো সেটা হবে গ্রাম। আর এস ফর বলছে টাইমের যে ইউনিটটা হবে সেটা বলছে সেকেন্ড। একইভাবে দেখো এফপিএস পদ্ধতি এসছে কোথা থেকে? এফ ফর ফুট মানে দৈর্ঘ্যের একক, পি ফর পাউন্ড মানে ভরের একক হবে পাউন্ড, আর এস ফর হলো সেকেন্ড মানে টাইমের একক হবে সেকেন্ড। এটা একটা ব্রিটিশ পদ্ধতি, এটা একটা বিদেশি পদ্ধতি। এটা মেনলি আমাদের ইউনাইটেড কিংডম ওই সমস্ত জায়গার যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা এফপিএস পদ্ধতি, যদিও আমাদের দেশীয় সেই এককগুলো দেখবে ফুট এককটা আমরা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আজও ব্যবহার করে থাকি, কিন্তু আসলে এটা একটা ব্রিটিশ পদ্ধতি। তো এটার ব্যবহার অনেক কম, আমাদের বইগুলোতেও তার এককগুলোকে প্রায় অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মেনলি দেখবে এসআই সিস্টেমটা এবং কিছু কিছু সিজিএস রয়েছে, এফপিএসটা আমাদের সেই অর্থে নেই। আর এমকেএস আর এসআই প্রায় কাছাকাছি, কয়েকটা জায়গায় একটু পার্থক্য রয়েছে। এমকেএস কথাটা এসছে এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড থেকে, সেখান থেকে আমরা এমকেএসটা লিখেছি। মানে দৈর্ঘ্যের একক হবে মিটার, ভরের একক হবে কিলোগ্রাম, আর সময়ের একক হবে সেকেন্ড। তার মানে লেংথের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে এটা মিটার হয়ে যাবে, ভরের এককটা হয়ে যাবে কিলোগ্রাম বা কেজি, আর সময়ের এককটা হয়ে যাবে সেকেন্ড। ক্লিয়ার? তো আমাদের সমস্যা কোথায়? সমস্যা এলো দেখা যাচ্ছে যে এক এক দেশে এক এক রকম পদ্ধতি, তো সেই এক দেশ থেকে আর এক দেশে গিয়ে আমরা হয়তো সেই এককগুলোর নাম আদৌ শুনিনি, এইরকম ধরনের একটা সমস্যা এলো। তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ মিলে তারা একটা সংস্থা তৈরি করার চেষ্টা করলেন, একটা অফিস তৈরি করার চেষ্টা করলেন। সেটা কোথায়? আমাদের ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার বলে একটা অফিস বা একটা দপ্তর তৈরি করলেন। এই দপ্তরের কাজ কি? এই দপ্তরের কাজ হলো তারা এমন একটা সিস্টেম তৈরি করবে যে সিস্টেমটা সমস্ত দেশের মানুষকে জানতে হবে এবং যে সিস্টেমটাকে আমরা একটা আন্তর্জাতিক সিস্টেম বা আন্তর্জাতিক পদ্ধতি হিসাবে জানবো।
মানে আন্তর্জাতিক মানে বুঝতেই পারছো প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এই পদ্ধতি সম্পর্কে অবগত থাকবেন। যেমন আমাদের আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশটাকে ব্যবহার করি বা ইংলিশের কথা আমরা জানি, মানে তুমি সারা বিশ্বে যে কোনো দেশে যাও মোটামুটি ইংরেজিটা বুঝবে, তাই তো? ঠিক সেই রকমই বলছে এই এমন একটা সিস্টেম তৈরি করার দরকার পড়লো। কেন দরকার পড়লো? কারণ এক এক দেশে এক এক রকম পদ্ধতি, তুমি এক দেশ থেকে অন্য দেশে গেলে হয়তো সেই এককটার নামই শুনুনি। যেমন হয়তো দেখা যাচ্ছে তুমি ইংল্যান্ডে গিয়ে হয়তো সেখানে হয়তো তোমার কেকের ভর মাপা হচ্ছে পাউন্ডে, আউন্সে, তাহলে তুমি সেখানে পাউন্ড, আউন্স এগুলো হয়তো তুমি জানোই না, তাহলে তোমার একটা সমস্যা হতে পারে। তার মানে সেক্ষেত্রে আমাদের এই অফিস বা এই আন্তর্জাতিক সংস্থা কি করলো, এমন একটা সিস্টেম তৈরি করলো যাতে সমস্ত দেশের মানুষ জানে এবং এটাকে সবাইকে পড়তে হবে। আমরা যেটাকে বলি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস বা সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, এখান থেকে নামটা এসছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস, যেটাকে ইংরেজিতে আমরা দি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলে থাকি, যেটাকে এসআই পদ্ধতি হিসেবে বলা হচ্ছে। এই এসআই পদ্ধতিটা আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সর্বজন গ্রাহ্য একটা পদ্ধতি, যেটা আমাদের সকলকে জানতে হবে। এই এসআই পদ্ধতির সঙ্গে এমকেএস পদ্ধতির একটা গভীর সম্পর্ক রয়েছে। কিছু কিছু জায়গায় এমকেএস পদ্ধতির একক আর এসআই পদ্ধতির একক আলাদা হয়, বাকি সবগুলো এক। যেমন একটা আমি উদাহরণ বলি, এমকেএস পদ্ধতিতে তোমার তাপের একক কিন্তু ক্যালোরি ব্যবহার করা হয়, অন্যদিকে এসআই পদ্ধতিতে কিন্তু তাপের একককে আমরা জুল ব্যবহার করি। এসআই পদ্ধতিতে তাপের একককে আমরা জুল ব্যবহার করব, রাইট? তো এই এসআই পদ্ধতিও তোমরা জানো, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার আমরা ব্যবহার করব। এই তড়িৎ প্রবাহ মাত্রার একক যেটা ব্যবহার করব অ্যাম্পিয়ার, টেম্পারেচার বা তাপমাত্রার একক আমরা ব্যবহার করব কেলভিন, তারপরে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের পরিমাণ তার একক আমরা ব্যবহার করব মোল, এবং সবশেষে আমরা লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্যের একক আমরা ব্যবহার করব ক্যান্ডেলা, সিডি, রাইট? এই সাতটা আমরা যে আমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে তাদের যে সাতটা ইউনিটস রয়েছে ফান্ডামেন্টাল ইউনিটস, এই এসআই পদ্ধতির ক্ষেত্রে এই সাতটা নাম আমাদের আগে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। কারণ তুমি যত ডিরাইভড ইউনিটস তৈরি করবে সব কিন্তু এই সাতটা দিয়েই তৈরি করা যাবে, ঠিক আছে? দৈর্ঘ্যের একক আমরা মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, পদার্থের পরিমাণ মোল, এবং দীপন প্রাবল্য ক্যান্ডেলা। এই ক্যান্ডেলা এককটা বর্তমানে ব্যবহার অনেক কমে গেছে, সুতরাং এই একক পাবে না বললেই চলে, কিন্তু তবুও আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যে জায়গাটা এবার প্রবেশ করব সেটা হলো আমাদের এই ইউনিট সিম্বলিক্যালি আমরা সাধারণত লিখে থাকি, এবং এই ইউনিট লেখার ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে। অনেক সময় আমরা দেখবে ইউনিট লিখতে গিয়ে সিম্বলিক্যালি যখন ইউনিট লিখি তখন অনেক ভুল করে ফেলি। তো সে হয়তো জানে না যে লেখাটা আসলে ভুল, ওইভাবে লেখা হয় না, কিন্তু সে সেই ভুল লেখাটাই শিখে আসছে। তাহলে আমাদের এবার শিখতে হবে সেই ইউনিট লেখার কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো লিখতে গেলে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। আমরা সিম্বলিক্যালি সবসময় ইউনিট বা একক লিখবো ইংরেজিতে, ইংলিশে লেখা হয়, এবং সেগুলো সিম্বলিক্যালি লেখা হয়। কেন? একদিকে সময় বাঁচে, একদিকে তোমার জায়গা কম লাগবে, তো সেটা একটা সুবিধা রয়েছে। যেমন তুমি প্রথমেই দেখো আমরা সাতটা মৌলিক রাশির যে এসআই পদ্ধতির একক, আমি এসআইটা নিয়ে আলোচনা করছি, সেটা তুমি শিখে গেলে। তাহলে এই একক যখন লিখবে, কোন একটা একক যখন লেখা হচ্ছে, যেমন হয়তো তুমি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার লিখছো, সেন্টিমিটার। অনেকে এই সেন্টিমিটারটা কিভাবে লিখে, অনেকে দেখা যায় এই সেন্টিমিটারটা লিখছে এই সি লিখে একটা ডট দিল, তারপরে এম লিখে আরো একটা ডট দিল। এই লেখাটা কিন্তু ভুল, বলছে কোনো রকমের ডট চলবে না, কি হবে? শুধু সিএম, সিএম। ক্লিয়ার? একটা পদ্ধতি তাহলে শিখলাম। এবার অনেকে বলতে পারে স্যার তাহলে দেখা যাচ্ছে আমাদের কোনো একটা বাক্য বা কোনো একটা সেন্টেন্স শেষ হচ্ছে, তাহলে শেষ হলে তো আমাদের স্বাভাবিক একটা ফুল স্টপ আসবে, তো সেটা সেন্টেন্স শেষ হওয়ার জন্য ফুল স্টপ, সেটা সিম্বলের জন্য ফুল স্টপ নয়। তার মানে কোনো একটা সিম্বল যখন লিখবে তখন কিন্তু কোনো রকমের ডট দেওয়া চলবে না, মাঝে বা পিছনে বা আগে কোথাও কোনো ডট চলবে না, রাইট? এবং এটা যখন কোনো একটা বাক্য হিসাবে যখন শেষ হবে তখন তুমি সেই সেন্টেন্সটা শেষ হচ্ছে বলে একটা ফুল স্টপ হিসাবে ডটটা ব্যবহার করছো, সেটা কিন্তু ফুল স্টপ। এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? 2 নম্বর যে পদ্ধতি বলছে যে এই আমরা যখন সিম্বলিক্যালি কোনো একটা ইউনিটকে লিখবো
তখন কোনো রকমের আমাদের এই লেখাগুলো একেবারে পুরো রোমান ভাবে অর্থাৎ সোজা হরফে লিখতে হবে, কোনো রকমের ইটালিক্স বা স্টাইল করে কোনো রকমের আঁকা বাঁকা হরফ কিন্তু লেখা চলবে না। ক্লিয়ার? তবে আমাদের লেখার ক্ষেত্রে এটার সমস্যা হয় না, কিন্তু বইয়ে যখন ছাপানো থাকবে দেখবে তখন কিন্তু পরিষ্কার একেবারে সিটা এইভাবে লেখা আছে, একবারে এমটা দেখবে এইভাবে সোজা করে লেখা আছে, কোনো রকমের আঁকা বাঁকা ইটালিক্স কিন্তু এখানে চলবে না। ক্লিয়ার? 3 নম্বর বলছে যে 3 নম্বর আমাদের থার্ড যে নিয়মটা মনে রাখতে হবে সেটা বলছে যে কোনো একটা একক যখন দুটো একাধিক এককের সমবায়ে কোনো একটা লব্ধ একক গঠন করছে, যেমন দেখা গেল ভরবেগ। ভরবেগ মানে কি? ভর গণিত বেগ, তাই তো? ভরের একক কি? এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। আর বেগের একক কি? বেগের একক হলো সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এবার অনেকে বলতে পারে স্যার এখানে তো 3টে তাহলে নাম পাচ্ছি আমরা, তাদের গুণফল আকারে প্রকাশ হচ্ছে, তাহলে কি মাঝে আমরা এখানে এই গুণ যখন প্রকাশ হবে, যেমন ভর গণিত বেগ তার মানে কিলোগ্রাম ইন্টু সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, এটা একটা রাশির একক, এটা একটা রাশির একক, মাঝখানে তুমি গুণ বোঝাতে একটা ডট কিন্তু ব্যবহার করতে পারো, একটা ডট ব্যবহার করতে পারো গুণ বোঝাতে, দুটো এককের গুণ বোঝাতে, রাইট? তবে না দিলেও কোনো অসুবিধা নেই, না দেওয়াটাই ভালো, ডটটাকে তুমি ভুলেই যাও, মাঝখানে ডট না দেওয়ার অভ্যাস করাটাই আমাদের শ্রেয়। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখবো 4 নম্বর যেটা, সেটা বলছে যে অনেক একক রয়েছে, দেখা যাচ্ছে বাই আকারে রয়েছে, নিচে হয়তো আছে। দেখো ভুল কিভাবে হয়, যেমন আমরা আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের এসআই একক কি? যেমন জুল, জুল, রাইট? জুল, তারপরে আমরা জানি যে কিলোগ্রাম টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1। তো এটা সঠিক, লেখার পদ্ধতিটা সঠিক, তুমি এখানে মাঝে গুণ বোঝাতে ডট দিলে না, ঠিক আছে। এটা অনেক সময় আগে বিশেষ করে এইভাবে লেখা হতো, জুল পার কেজি পার কেলভিন। দেখো এই দুবার বাই করে দিল, দুবার বাই করে দেওয়া মানে আসলে কিন্তু এই কেলভিনটা কিন্তু ওপরে চলে এলো আবার, তার মানে এককটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম হচ্ছে, এটা একেবারে ভুল লেখা, কারণ এটা দেখো কেলভিনটাই দুবার বাই করা মানে কেলভিনটা কিন্তু আবার উপরে চলে এলো, আসলে উপরে নেই, আসলে এটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হলো এটা জুল, আর নিচে আছে তোমার কেজি আর কেলভিন, এই দুটো কিন্তু নিচে আছে, এটা তোমার ঠিক লেখা, এই জুল পার কেজি ইন্টু কেলভিন এই লেখাটা ঠিক। তো আমাদের বর্তমানে আমরা সব এক লাইনে লেখার চেষ্টা করি, তার মানে কেজি টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1 হয়ে যাবে যখন উপরে আসছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই ধরনের পদ্ধতি কিন্তু আমাদের এখন ভুলে যেতে হবে, এইভাবে আমরা আর লিখবো না, এই ডবল বাই দেওয়া মানেই ভুল হয়ে যাচ্ছে, এটা ব্যাপারটা কিন্তু আসলে আবার উপরে চলে আসছে, এটা একেবারেই ভুল, রাইট? নেক্সট আমরা যেমন আরো কিছু দেখা যাচ্ছে যে আমাদের লিখতে গিয়ে তোমরাই দেখবে সেকেন্ড যখন লিখছো দেখা যাচ্ছে এইভাবে এসিসি মানে নিজের মতো যা খুশি তাই লিখছো, এসিসি লিখে কেউ আবার এরকম ডট দিয়ে দিচ্ছে মানে সেকেন্ড ডট, এটা কিন্তু একেবারে ভুল লেখা, আসলে সেকেন্ড লিখতে হবে তোমাকে শুধু এস দিয়ে, ছোট হাতের এস দিয়ে, এটা হলো আমাদের ঠিক লেখা। অনেক সময় দেখা যায় হয়তো সিসি, আমরা এই সিসি কিউবিক সেন্টিমিটার, অনেক সময় আমরা এইভাবে সিসি লিখি, এই লেখাটা বলছে একেবারেই ভুল, তোমাকে এটা সঠিকভাবে লিখতে গেলে কি লিখতে হবে তাহলে? সেন্টিমিটার টু দি পাওয়ার -3 লিখতে হবে, কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার টু দি পাওয়ার সেন্টিমিটার কিউব বা সেন্টিমিটার টু দি পাওয়ার 3 লিখতে হবে তোমাকে, রাইট? এই সিসি দেখবে অনেক জায়গায় দেখবে তোমরা সিসি আয়তনের একক এত সিসি, 10 সিসি, 50 সিসি, এই সিসি কথাটা কিন্তু একেবারেই ভুল একক হিসাবে লিখতে গেলে। তো এইরকম আমাদের বেশ কিছু পদ্ধতি রয়েছে, এই নিয়মগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু শিখিয়ে দিই তোমাদের এককের ক্ষেত্রে, অনেক সময় দেখা যায় আমাদের বেশ কিছু একক রয়েছে যেগুলো বিজ্ঞানীর নাম দিয়ে, যেমন বলের এসআই পদ্ধতির একক কি জানি আমরা? নিউটন। তাহলে নিউটনকে তুমি যখন সিম্বলিক্যালি লিখবে শুধু একটা এন দিয়ে লিখবে এবং সেটা বড় হাতের লিখতে হবে। কেন? কারণ বিজ্ঞানীর নাম যখন একটা লেটার দিয়ে লিখবে একক হিসাবে তখন কিন্তু ক্যাপিটাল দিয়ে লিখতে হবে, একটা লেটার দিয়ে লিখলে, যেমন নিউটন এন। পাস্কাল, এবার অনেকে বলতে পারে স্যার পাস্কাল তার মানে শুধুই কি পি? বলছেন না, কারণ পি দিয়ে আমাদের আরো একক কিছু পাই, যে কারণে আমরা পি এ দ্বারা লিখবো পাস্কাল। ক্লিয়ার? যেমন অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এ, ক্যাপিটাল এ, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, ক্যাপিটাল এ দিয়ে লিখবো, এটা ঠিক লেখা।
এবার তুমি যদি বলো স্যার কেউ হয়তো গোটা বিজ্ঞানীর নামটা বানান করে লিখছে, তাহলে নিউটন NEWTON এইভাবে লিখতে হবে। এনটা কিন্তু এবার স্মল লেটার লিখতে হবে। হয়তো দেখা যাচ্ছে তোমার বলটা 6 নিউটন, তাহলে 6 লিখে নিউটন কথাটা তুমি যদি পুরোপুরি লিখো তাহলে এনটা ছোট হবে। কারণ কেউ যদি এই 6 লিখে পুরো নামটা, হয়তো নিউটনকে তার খুবই পছন্দের, ফাদার অফ ফিজিক্স বলে কথা, সবার পছন্দের, তো যাই হোক সে হয়তো নিউটনকে ভালোবেসে তার পুরো নামটা NEWTON লিখতে চাইছে, কিন্তু এনটা বড় হাতে লিখছে, তাহলে একক হিসাবে যখন নিউটন লিখবে তখন এই লেখাটা ক্যাপিটাল এন দিয়ে লেখা মানে ভুল। আমরা বিজ্ঞানীর নাম হিসাবে যখন লিখব তখন আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখব, সেটা ঠিক আছে। কিন্তু যখন আমরা ইউনিট হিসাবে লিখব কোনো বিজ্ঞানীর নাম, হয়তো একক হিসাবে আমরা ব্যবহার করছি, পুরো নামটা যদি লেখো তাহলে সেটাকে ফার্স্ট লেটার কিন্তু ছোট হাতের, সবগুলো ছোট হাতের দিয়ে, স্মল লেটার দিয়ে লিখতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিম্বলিক্যালি লিখি, আমাদের এখানে শুধুই এন দিয়ে আমরা নিউটন বোঝাই। পাস্কাল PA, অ্যাম্পিয়ার ক্যাপিটাল A দ্বারা। আমাদের এগুলো লেখাও সোজা, এগুলো সময়ও বাঁচে, জায়গাও কম লাগে, সুতরাং আমরা সিম্বলিক্যালি লেখার চেষ্টা করব। এবার তুমি যদি অ্যাম্পিয়ার পুরো কথাটা লিখতে চাও তাহলে আমাদের AMPERE অ্যাম্পিয়ার, এই পুরো কথাটা তাহলে আমাদের বানান করে লিখতে হবে এবং ছোট হাতে। পাস্কাল, পাস্কাল ছোট হাতে PASCAL পাস্কাল, আমাদের এই পুরো কথাটা কিন্তু বানান করে এবং ছোট হাতের এগুলো লিখতে হবে, রাইট। নেক্সট আমরা চলে যাব এবার যে জায়গাটায়, সেটা হলো আমাদের এবার শিখতে হবে ডাইমেনশন বা মাত্রা, যেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে। আমরা শিখবো এবার সেই ডাইমেনশন বা মাত্রা বলছি যাকে। তোমরা ক্লাস 9-এ শিখেছিলে যে মাত্রা বিষয়টা কি। আমাদের মাত্রা বলতে গেলে, সে অর্থে বলতে গেলে, আমরা আসলে কোনো একটা ভৌত রাশিকে সবসময় আমরা বিচার করার চেষ্টা করি যে তাকে যখন প্রকাশ করি তখন মৌলিক রাশিগুলোর সমবায়ে তাকে লেখার চেষ্টা করি বা তাকে প্রকাশ করার চেষ্টা করি। বলছে যে মৌলিক রাশির সমবায়ে কোনো একটা ভৌত রাশিকে প্রকাশ করলে আমরা যে রাশিমালাটা পাই, যে ইকুয়েশনটা পাই, আমরা যে রাশির দ্বারা আমরা কোনো একটা ভৌত রাশি কতগুলো মৌলিক রাশির উপর কিভাবে নির্ভর করছে সেটাকে আমরা প্রকাশ করি, আমরা সেই রাশিটাকেই বলবো মাত্রা। তাহলে মাত্রা বা ডাইমেনশন, আমাদের বিষয়টা ভালোভাবে একটু শিখে নিতে হবে। তাহলে আমরা শিখছি এবার ডাইমেনশন বা যাকে বলা হচ্ছে মাত্রা। তাহলে ডাইমেনশন বা মাত্রা কাকে বললাম? বলছে যে কোনো ভৌত রাশি মৌলিক রাশির সমবায়ে প্রকাশ করলে আমরা যে রাশিমালাটা পাবো আমরা সেটাকেই বলবো ডাইমেনশন। মানে সবসময় কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করতে হবে মৌলিক রাশিগুলোর সমবায় দ্বারা। তাতে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে মৌলিক রাশি, কিন্তু সেই মৌলিক রাশিগুলো দিয়ে তোমাকে ভেঙে লিখতে হবে। তাহলে আমরা যে রাশিমালাটা পাবো, যে সমীকরণটা পাবো, আমরা সেটাকেই বলবো তার মাত্রা। সমীকরণ বলবো না, আমরা রাশিমালাই বলবো। তাহলে এক্ষেত্রে আমরা ডাইমেনশনের ক্ষেত্রে একটু তোমাদের ভেঙে বলি। যেমন দেখা যাচ্ছে যে আমাদের এই ডাইমেনশন পড়তে গেলে প্রথমেই আমাদের ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো রয়েছে তাদের আগে ডাইমেনশনগুলো মনে রাখতে হবে। কারণ তুমি অন্য যত ডিরাইভস আমাদের যে কোয়ান্টিটিগুলো রয়েছে তাদের যখনই তুমি ডাইমেনশন বের করার চেষ্টা করবে তখন কিন্তু তাদেরকে লিখতে হবে কার সমবায়ে? মৌলিক রাশিগুলোর সমবায়ে। এবং সেটা প্রকাশ করলে সেই রাশিমালাটাকেই তো আমরা মাত্রা বলছি। তাহলে আগে আমাদের জানতে হবে এই মৌলিক রাশিগুলোর মাত্রাগুলো কি কি। যেমন প্রথমেই লেংথের মাত্রা প্রত্যেকেই জানো, এল ক্যাপিটাল। আমরা লেংথ ফার্স্ট লেটারগুলোকে ব্যবহার করি, ক্যাপিটাল, সবসময় মাত্রা লিখতে হবে ক্যাপিটালে, এবং উইদিন থার্ড ব্র্যাকেটসের মধ্যে সাধারণত লেখা হয়, এটাই নিয়ম আমাদের, থার্ড ব্র্যাকেটসের মধ্যে এগুলো লিখতে হবে। মাসের ক্ষেত্রে এম, আমি আর থার্ড ব্র্যাকেট দিচ্ছি না, ক্যাপিটাল, অবশ্যই ক্যাপিটাল। টাইম টি, তারপরে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা বা ইন্টেন্সিটি অফ কারেন্ট যেটাকে বলছি আমরা, ইলেকট্রিক কারেন্ট, আই, ক্যাপিটাল আই। টেম্পারেচার বা যেটাকে আমরা উষ্ণতা বলি, এই উষ্ণতাকে আমরা থিটা বা আমরা এই ক্যাপিটাল কে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা সিম্বল দিয়ে কিন্তু টেম্পারেচারের মাত্রাটাকে প্রকাশ করে থাকি। থিটাও ব্যবহার করা হয়, ক্যাপিটাল থিটা, অথবা ক্যাপিটাল কেও ব্যবহার করা হয়। তো কোনো কোনো জায়গায় থিটা দেখবে, কোনো কোনো জায়গায় কে দেখবে, ঘাবড়ানোর কিছু নাই, দুটোই ব্যবহার হয়। আর পদার্থের পরিমাণকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করব। আর এই লুমিনাস ইন্টেন্সিটি
আমাদের যে লুমিনাস ইন্টেন্সিটি বা আমরা যেটাকে ইন্টেন্সিটি অফ কারেন্ট বলে থাকি, তাহলে আমাদের এই লুমিনাস ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ কারেন্ট আমরা যেটাকে অনেক সময় তোমার আই বা আইপি এইভাবে আমরা প্রকাশ করে থাকি, লুমিনাস ইন্টেন্সিটি আইপি বা অনেক সময় দেখা যায় যে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এটার ব্যবহার আজকাল কমে গেছে, সে অর্থে নেই। আমরা মেনলি এই 6টাকে মনে রাখতে পারলে বা তাও মনে রাখবে, তাহলে এগুলো আমরা সাধারণত এই প্রাথমিক রাশিগুলোর মাত্রা। এইবার তোমাকে হয়তো বললো যে ভরবেগ, তাহলে ভরবেগ বা হয়তো তোমাকে বললো যে তাহলে ভরবেগ যদি বলা হয়, ভরবেগের ক্ষেত্রে ভর গণিত বেগ, তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা বসবে এম। আর বেগের মাত্রা কি? বেগ মানে আবার দেখো সরণ বাই সময়। আমরা বেগের মাত্রার ক্ষেত্রে দেখো বেগটাকে যদি ভেঙে লিখি তাহলে উপরে থাকছে সরণের একক এল মাত্রা, আর সময়ের মাত্রা হলো টি। তার মানে এটা এক লাইনে লিখলে হয়ে যাচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। সব সময় এক লাইনে প্রকাশ করতে হবে মাত্রাকে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। তোমরা এরকম প্রচুর মাত্রা পাবে, যেমন বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, যেমন কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যেমন আমরা সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা পেয়েছি কি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 ইত্যাদি ইত্যাদি আমরা এখানে মাত্রাগুলো পেয়ে থাকবো। ক্লিয়ার? তোমরা বইয়ে গিয়ে দেখবে যে এখানে অনেক মাত্রা রয়েছে, তাহলে সেই মাত্রাগুলোর ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটার ক্ষেত্রে যে মাত্রাগুলো আসলে সব তুমি যত পড়বে যত দেখবে তত কিন্তু বুঝতে পারবে যে এই রাশিগুলোর ক্ষেত্রে মাত্রা রয়েছে এবং সেই মাত্রাগুলো অনেক সংখ্যায় মাত্রা রয়েছে। সুতরাং আমরা এই একটা দুটো শুধু মুখস্থ করলাম বা একটা দুটো পড়লাম এতেই কিন্তু আমাদের সব শেষ নয়। তুমি যত পড়বে, যত দিন যাবে বা যত বিভিন্ন চ্যাপ্টার পাবে সেখানে দেখবে বিভিন্ন রকমের মাত্রা, বিভিন্ন রকমের একক পাবে। এগুলো শুধু একবার হয়তো সমস্ত পাতার যতগুলো রয়েছে হয়তো 50টা নাম রয়েছে মুখস্থ করে নিলে মুখস্থ করে থাকে না, আসলে সেই রাশিটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখা হয়। যেমন ভরবেগ মানে ভর গণিত বেগ। এই ভর তাহলে দেখো একটা মৌলিক রাশি চলে এসছে, সমস্যা নেই। বেগটাকে আবার মৌলিক রাশি দিয়ে ভাঙতে হবে, তাহলে বেগকে ভাঙতে গেলে কি উপরে সরণ আর নিচে সময়। সরণ মানে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব বাই সময় করা মানে দেখো এবার মৌলিক রাশি চলে এসছে। তাহলে এবার তুমি মাত্রা দিয়ে লেখো, ভরের জায়গাতে এম আর দূরত্বের জায়গায় এল আর নিচে সময়ের জায়গায় টি। তাহলে বুঝতেই পারছো যে আমরা সব সময় কোন একটা রাশিকে তার মৌলিক রাশির সমবায়ে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে সেই প্রকাশিত ফলটা, প্রকাশিত যে রাশিমালাটা সেটাকেই বলবো আমরা মাত্রা। নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আমাদের যে জায়গাটা শিখতে হবে সেটা হলো ডাইমেনশনাল অ্যানালাইসিস। আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বলছে এই ডাইমেনশনাল যে অ্যানালাইসিস রয়েছে, এই ডাইমেনশনাল অ্যানালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। এই ডাইমেনশনাল অ্যানালাইসিস বিষয়টা কি? মাত্রীয় বিশ্লেষণ। বিষয়টা কি বলছে যে কোন একটা ভৌত রাশি কোন কোন মৌলিক রাশির সমবায়ে গঠিত সেটাকে বিশ্লেষণ করার যে পদ্ধতি তাকেই বলি আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস। যেমন ভরবেগ তোমাদেরকে ভেঙে বললাম, তাহলে ভরবেগ তাহলে কোন কোন মৌলিক রাশির সমবায়ে গঠিত? ভর গণিত সরণ বাই নিচে সময়। তাহলে সেটাকে তুমি যখন পেয়ে গেলে, অ্যানালাইসিস করে যখন বের করে নিলে, তাহলে সেটাকে বলবো আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস। মানে কোনো একটা ভৌত রাশি কোন কোন মৌলিক রাশির সমবায়ে গঠিত সেটা বিশ্লেষণ করার পদ্ধতিটাকেই বলবো আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস। এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের তিনটে ইমপ্লিকেশন বা তিনটে অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের। কি কি? যেমন কোনো একটা রাশির মান এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে গেলে কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি, একটা দিক। দুটো দিক বলছে যে কোনো একটা ইকুয়েশন তুমি হয়তো লিখেছো, কোনো একটা সমীকরণ লিখেছো, সাপোজ ধরো এস ইজিক্যাল টু হয়তো ইউটি প্লাস হয়তো হাফ এটি স্কোয়ার লিখেছো, বা হয়তো কৃতকার্য ডাব্লিউ ইজিক্যাল টু বল গণিত সরণ। তাহলে তোমার এই যে ইকুয়েশনগুলো লিখছো এগুলো এই লেখাটা ঠিক আছে না ভুল আছে এটা জানতে গেলে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করলে সহজেই বলে দিতে পারবো যে লেখাটা অ্যাবসলিউটলি কারেক্ট, আদারওয়াইজ রং। রাইট? 3 নম্বর যে অ্যাপ্লিকেশন বা ইমপ্লিকেশন সেটা হচ্ছে আমাদের কোনো ভৌত রাশির সঙ্গে অপর কোনো ভৌত রাশির যে রিলেশন
বা একটা ভৌত রাশির সঙ্গে আর একটা ভৌত রাশির যে সম্পর্ক, সেই সম্পর্কও কিন্তু আমরা এই ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে বের করতে পারি। আমরা তিনটেই দেখাবো। তো এতে যাওয়ার আগে আমরা তার আগে একটু শিখে নেব যে আমাদের এটার ক্ষেত্রে একটা প্রিন্সিপল রয়েছে, যেটাকে বলি আমরা প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি। বিষয়টা কি একটু দেখে নিই। তাহলে আমরা একটা প্রিন্সিপল শিখে নিচ্ছি, প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি বলা হচ্ছে। ডাইমেনশনাল হোমোজিনিটি, ডাইমেনশনাল হোমোজিনিটি এটা একটা নীতি। কি বলছে এই নীতিতে? প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটিতে কি বলছে? বলছে যে কোন একটা ইকুয়েশন, সাপোজ ধরো s ut প্লাস হাফ এটি স্কয়ার তুমি লিখেছো, রাইট? তাহলে বলছে এই ইকুয়েশনের দুটো সাইড, একটা লেফট সাইড একটা রাইট সাইড। বলছে এই প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি, তার মানে বলছে যে সমমাত্রিক মাত্রার যে সমমাত্রিক নীতি, সেটা বলছে যে কোনো একটা ইকুয়েশনের লেফট সাইড তার মাত্রা যা হবে, রাইট সাইডের মাত্রাও তাই হবে। লেফট সাইডে কি রয়েছে? লেফট সাইডে দেখো সরণ রয়েছে, তাহলে সরণের মাত্রা কি জানি আমরা এল। তাহলে রাইট সাইডে এই যে রাশিগুলোর যোগফল তুমি পেলে, এদেরও কিন্তু মাত্রা অবশ্যই তুমি এল পাবে। আমাদের প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি এটাই আমাদের ইন্ডিকেট করছে, রাইট? বলছে যে কোন একটা ইকুয়েশনের বাম পক্ষ এবং ডান পক্ষ বা তার উভয় পক্ষের মাত্রা সর্বদা এক হয়, সমান হয়। যেমন আর একটা বিষয় বলে দিই, এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারবে। সাপোজ ধরো এক্স এর সঙ্গে তুমি ওয়াই কে যোগ করছো, তাহলে এক্স প্লাস ওয়াই দুটোকে যোগ করা সম্ভব হচ্ছে। তার মানে জানবে যে এক্স এবং ওয়াই দুটো সমজাতীয় রাশি, তার মানে এই দুটোর মাত্রা কিন্তু এক, রাইট? যেমন দেখা যাচ্ছে যে হয়তো তোমাকে হয়তো বলা হলো যে 10টা গরু আর হয়তো 5টা গরু, মোট কতগুলো গরু হলো? 15টা গরু। এবার তোমাকে যদি বলা হয় যে 10টা গরু আর 5টা ছাগল, বলো তো মোট কতগুলো গরু? কেউ হয়তো বলে স্যার 15টা গরু, কিন্তু কথাটা ভুল একবারে। তার মানে গরু আর ছাগল আলাদা রাশি, আলাদা বিষয়, তাদেরকে যোগ করা সম্ভব নয়। যদি যোগ করা সম্ভব হয়, জানবে যে এইটা আর এইটা দুটোই কিন্তু আসলে একই ধরনের রাশি, তাদের মাত্রাগত দিক থেকে এক, সুতরাং তাদেরকে যোগ চিহ্ন দিয়ে লেখা আছে মানে তাদেরকে যোগ করা সম্ভব। যেমন দেখা যাচ্ছে হয়তো 1 প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে 1 একটা ধ্রুবক, এর কোনো মাত্রা নেই, একক নেই। তার মানে তার সঙ্গে এক্স যোগ হচ্ছে, ওয়াই যোগ হচ্ছে, তার মানে মনে রাখবে যে এই এক্স এবং ওয়াই এরা প্রত্যেকেই কিন্তু কনস্ট্যান্ট, তার মানে এদের মাত্রা নেই। মাত্রা নেই বলা যায় না, মাত্রা নেই মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, আমরা এইভাবে লিখি। মাত্রাহীন মানেই m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। m টু দি পাওয়ার 0 মানে 1, l টু দি পাওয়ার 0 মানে 1, t টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে তিনটে 1 গুণ করা মানে 1, তার মানে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়ে গেছে। আমাদের প্রিন্সিপল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি এটাই আমাদের বলছে, রাইট? নেক্সট আমরা যে জায়গাটা যাব সেটা হলো আমাদের এবার শিখতে হবে এই যে তিনটে অ্যাপ্লিকেশন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি যে আমাদের সমস্ত রাশি কিন্তু এই একক মাত্রা নেই। যেমন আমরা জানি যে যারা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাদের ক্ষেত্রে আমরা একক বা মাত্রা পাই না। যেমন একক মাত্রাবিহীন রাশি কি কি ছিল? যেমন দেখা যাচ্ছে দ্রাব্যতা, তোমরা পড়েছো, যেমন আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে তোমার যেমন হয়তো দেখা যাচ্ছে আণবিক ভর, এগুলো কিন্তু এককবিহীন মাত্রাবিহীন রাশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে কোণ আমরা পরিমাপ করি কিভাবে? কোণ মানে আমরা জানি যে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। সাপোজ দেখা যাচ্ছে আমাদের এখানে আর ব্যাসার্ধ রয়েছে, সেটা কেন্দ্রে হয়তো এস একটা বৃত্তচাপ তৈরি করছো, তাহলে এখানে আমরা এটা সেন্টার, তাহলে এই বৃত্তচাপকে যদি আমরা ব্যাসার্ধ দিয়ে ভাগ করি, সেটা হলো আসলে কোণের পরিমাপ। তার মানে আমরা এখানে কতটা কোণ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। বলতো বৃত্তচাপ মানে একটা দূরত্ব, ব্যাসার্ধ মানে দূরত্ব, তাহলে উপরেও দূরত্ব নিচেও দূরত্ব, তার মানে অ্যাকচুয়ালি এর কিন্তু মাত্রা নেই। তাহলে উপরে মাত্রা যে লিখতে গেলে এল, নিচেও এল, তার মানে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, তার মানে এটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কিন্তু কোণের ক্ষেত্রে আবার একক আছে, তার মানে এ একটা এমন রাশি যার মাত্রা নেই কিন্তু একক আছে। একক কি? রেডিয়ান, কোণের একক। তোমরা ঘন কোণের নাম শুনে থাকবে, ঘন কোণের ক্ষেত্রে যেমন একক ব্যবহার করা হয় স্টেরেডিয়ান, সেটাও একটা মাত্রাবিহীন রাশি। তাহলে এই ঘন কোণ আবার পরিমাপ করা হয় কিভাবে? ঘন কোণ বলছে যে কোনো একটা সারফেসের ক্ষেত্রফল,
সেই ক্ষেত্রফলকে আমরা তার যে ব্যাসার্ধ বা দূরত্ব তার বর্গের দিয়ে ভাগ করে দিই। তার মানে উপরে ক্ষেত্রফল, নিচে r স্কয়ার, তাহলে মাত্রা দিয়ে লিখতে গেলে ক্ষেত্রফলের মাত্রা l স্কয়ার, নিচে দেখো দূরত্বের মাত্রা l স্কয়ার, তাহলে l স্কয়ার কাটাকাটি করে আবার কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে ঘন ঘন কিন্তু একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, কিন্তু তার আবার একক রয়েছে। এসআই পদ্ধতিতে এককটা হলো স্টেরেডিয়ান, এসআর দ্বারা লেখা হয়। তো এই বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আমরা লাস্ট টপিকসে ঢুকে যাবো এবার। এই ডাইমেনশনাল অ্যানালাইসিস যে তিনটে গুরুত্ব, সেই তিনটে গুরুত্বের মধ্যে প্রথম যে গুরুত্বটা সেটা বলছে যে আমরা একটা একক পদ্ধতি থেকে আর একটা একক পদ্ধতিতে গেলে তাদের মধ্যে সম্পর্ক বা আমরা মানটা নির্ণয় করতে পারি। যেমন উদাহরণ, যেমন সাপোজ ধরো আমরা দেখতে পাচ্ছি যে হয়তো তোমরা প্রত্যেকেই জানো যে শক্তির সিজিএস পদ্ধতির একক আর্গ, এসআই পদ্ধতির একক কি জুল। তোমাকে হয়তো বলা হলো যে 1 জুল সমান কত আর্গ, তোমাকে বের করতে দেওয়া হবে। ভালো করে বুঝে নাও, 1 জুল সমান কত আর্গ। তোমরা প্রত্যেকে ভাবছো স্যার সবাই জানি আমরা কত 10⁷ আর্গ, কিন্তু আমরা এটাকে এই ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বের করতে পারি। সাপোজ ধরো তুমি জানো না, তুমি ভুলে গেছো, তুমি এটা ধরলে কত আর্গ, n আর্গ। তুমি ধরে নিলে যে 1 জুল সমান কত আর্গ, n আর্গ। বলো তো জুলটা কোন পদ্ধতির, এসআই, রাইট? আর এটা আর্গটা কোন পদ্ধতির ক্ষেত্রে, আমরা জানি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। তাহলে আমরা কি করব এবার, আমরা এবার যেটা করব, এই শক্তির আমাদের মাত্রাটা জানতে হবে, কারণ দুটোই শক্তির একক। শক্তির মাত্রা কি জানি, শক্তির মাত্রা জানি m l স্কয়ার t টু দি পাওয়ার কত, t টু দি পাওয়ার হচ্ছে আমাদের -2। আমরা জানি এটা শক্তির মাত্রা, মানে বলের মাত্রাকে দূরত্বের মাত্রা দিয়ে গুণ, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। আমরা এবার এই ইকুয়েশনে দেখো কি করছি, 1 রেখে দাও, জুলের জায়গাতে তুমি এবার m1 l1 স্কয়ার t1 টু দি পাওয়ার -2 লিখে দাও, কারণ মাত্রা তো এটা। শুধু 1 দিচ্ছি, 1 কেন দিচ্ছি, কারণ এটা এসআই সিস্টেম বলে। আর ইজ ইকুয়াল টু n, আর্গের জায়গাতে আমরা এই মাত্রাটাই লিখবো, কিন্তু আমরা লিখবো ওখানে m2 l2 স্কয়ার t2 টু দি পাওয়ার -2 লিখে দাও, রাইট? এইবার এটা সিজিএস পদ্ধতি বলে। এবার দিস ইমপ্লাইজ এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে n সমান কত হয়ে যাচ্ছে, n সমান হয়ে যাবে দেখো m1 বাই m2, কারণ এখানে m1 কে m2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, ইনটু দেখো l1 স্কয়ার বাই l2 স্কয়ার চলে আসছে, ইনটু দেখো t1 টু দি পাওয়ার -2 বাই t2 টু দি পাওয়ার -2। কি করলাম আমরা, n সমান, তার মানে এই তিনটে রাশি দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে m1 বাই m2 হচ্ছে। এইবার আমরা কি করব, দেখো m1, এই অনটা কোন সিস্টেমে, এসআই, আর 2টা কোন সিস্টেমের, সিজিএস এ। বলো তো m1, m মানে কি ভর, তাহলে ভরের আমরা এসআই 1 মানে এসআই সিস্টেম, ভরের একক কি জানি, কিলোগ্রাম। আর নিচে দেখো আমরা কি জানি, নিচে জানি এটা সিজিএস সিস্টেম, 2 মানে গ্রাম। একইভাবে দেখো দূরত্বের 1 সিস্টেম মানে এসআই, মিটার, তাহলে মিটার স্কয়ার। আর নিচে দেখো এখানে 2 মানে সিজিএস, সেন্টিমিটার স্কয়ার। একইভাবে সময়টা একটা মজার জিনিস, কারণ পরিমাপের সকল পদ্ধতির ক্ষেত্রে তার একক কিন্তু একই থাকে, উপরেও সেকেন্ড, অর্থাৎ এসআই সিস্টেমের সেকেন্ড, সিজিএস এর সেকেন্ড, তার মানে সেকেন্ড কেটে যাচ্ছে। এইবার দেখো তো কিলোগ্রামকে গ্রামে নিয়ে এসো, তাহলে কিলোগ্রাম মানে কত, 10⁻³ গ্রাম। আর নিচে দেখো একটা গ্রাম আছে, ইনটু মিটার স্কয়ারটাকে সেন্টিমিটার স্কয়ারে, মিটার মানে কত জানি আমরা 10⁻², তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻² সেন্টিমিটার, 100। তার মানে তার আবার স্কয়ার আছে, তার স্কয়ার হয়ে গেল, তার মানে এটা চলে এলো দেখো সেন্টিমিটার স্কয়ারে, আর নিচে দেখো আবার সেন্টিমিটার স্কয়ারে চলে এলো। কি করলাম আমরা, মিটার স্কয়ারটাকে সেন্টিমিটার স্কয়ারে নিয়ে যাব। মিটার সমান কত সেন্টিমিটার, 10⁻² সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার, কিন্তু এখানে মিটার স্কয়ার আছে, তাহলে 10⁻² এর আবার স্কয়ার করতে হবে। দেখো এবার উপরে গ্রাম কেটে গেল, সেন্টিমিটার। বলো তো এটা কত, তাহলে 10⁻³ ইনটু দেখো 10⁻², তার স্কয়ার মানে 10⁻4, তার মানে এটা হয়ে গেল 10⁻7। তোমরা যেটা মনে মনে ভেবেছিলে ঠিক সেটাই। তার মানে 1 জুল সমান n এর জায়গায় কত বসে গেল, n এর জায়গায় বসে গেল 10⁻7, তাহলে 10⁻7 আর আমরা জানি 1 জুল সমান 10⁻7 আর। এটা ভালো দিক না? দেখো ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কিন্তু আমরা এই রকম বিভিন্ন একক, বিভিন্ন সিস্টেমের যে এককগুলো তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু নির্ণয় করতে পারি।
এটা একটা উদাহরণ দিলাম, তুমি যে কোনো ইউনিটের মধ্যে সম্পর্ক নির্ণয় করে নিতে পারবে। তার জন্য তোমাকে এই ডাইমেনশনাল অ্যানালাইসিসটা করতে হবে। ক্লিয়ার? সেকেন্ড যে আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা দেখো, বলছে যে কোনো একটা ইকুয়েশন যখন তুমি লিখছো সেটা ঠিক লেখা হলো না ভুল লেখা হলো, সেটা কিন্তু আমরা এই ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে তোমাকে বলে দিতে পারবো। সাপোজ ধরো 2 নম্বর ইকুয়েশন কি হয়তো লিখছো যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি লিখে ফেলেছো, তাহলে লেখাটা তুমি এত ভুলে গেছো, ইকুয়েশনটা মনে আসছে না, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি মনে আসছে, তাহলে লেখাটা ঠিক হলো না ভুল হলো, এটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে করে নিতে হবে। দেখো কিভাবে, বাম দিককার মাত্রা আমরা সবাই জানি, এটা s মানে সরণ, l মাত্রা l। এখানে দেখো বেগ গণিত সময়, বেগের মাত্রা কি, বেগের মাত্রা দেখো l t টু দি পাওয়ার -1, তাকে আরেকটা t দিয়ে গুণ মানে সময় দিয়ে গুণ মানে t দিয়ে গুণ, তাহলে এটা কত হয়ে গেল, দেখো এটা t টু দি পাওয়ার -1 আর t কাটাকাটি হয়ে শুধু l। তাহলে দেখো বাম দিককার মাত্রা ছিল l, তাহলে এই প্রথম রাশিটারও মাত্রা তুমি পেলে l, প্লাস দেখো তো এটার ক্ষেত্রে মাত্রা কি হচ্ছে, এটার ক্ষেত্রে মাত্রা হাফের কোনো মাত্রা নেই, a মানে ত্বরণের মাত্রা কি l t টু দি পাওয়ার -2, তাকে একটা t দিয়ে গুণ মানে আরেকটা মাত্রা টাইম দিয়ে গুণ, তাহলে তো দেখো তো এখানে l t টু দি পাওয়ার -2 আর একটা t কাটাকাটি করে দেখো t টু দি পাওয়ার -1 থাকছে, তাহলে দেখো এই মাত্রাটা কিন্তু l এর সঙ্গে এক হলো না, তাহলে তোমার ইকুয়েশনটা লেখাটা ভুল হয়েছে। এখানে শুধু t হবে না, এটা ছিল কি t স্কয়ার। এবার দেখো t স্কয়ার দিলে কি হয়, তাহলে ত্বরণের মাত্রা l t টু দি পাওয়ার -2 আর এখানে টাইমের স্কয়ার তার মাত্রা দেখো t এর স্কয়ার, দেখো তো এই t টু দি পাওয়ার -2 আর t স্কয়ার কাটাকাটি করে দেখো এবার দেখো l পেয়ে গেছো, তাহলে l পেয়ে গেছো মানে তোমার মিলে গেছে, তাহলে বাম পক্ষের মাত্রা l, ডান পক্ষের প্রথম রাশি তার মাত্রা দেখো l, দেখো দ্বিতীয় রাশি তারও মাত্রা দেখো l। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আমরা সহজেই কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কোন একটা ইকুয়েশন ঠিক না ভুল সেটা কিন্তু নির্ণয় করে নিতে পারবো। লাস্ট আমরা আরেকটা জিনিস যেটা শিখবো সেটা হলো আমাদের এবার শিখতে হবে যে আমরা টার্মিনাল বেগ বা টার্মিনাল ভেলোসিটি শিখেছিলাম, সেখান থেকে দেখো আমরা স্টোকস ল, আমরা ওই স্টোকস ল যখন আমরা ভিসকোসিটিতে পড়াই সেখানে বলেছিলাম যে স্টোকস লর প্রমাণটা কিন্তু তোমরা এই চ্যাপ্টারে এসে শিখবে, এইখানে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে স্টোকস লর প্রমাণটা করে দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। এই স্টোকস লর প্রমাণটা করতে দেয়, সেটা আমরা করতে পারি কোন পদ্ধতিতে, ডাইমেনশনাল অ্যানালাইসিস, এই মেথডের দ্বারা আমরা স্টোকস লর ভেরিফিকেশন করতে পারি। তো ছাত্রছাত্রীরা তোমরা জানো যে আমাদের এই অসীম মাত্রার কোন একটা সান্দ্র পদার্থের মধ্যে দিয়ে যখন আমরা ক্ষুদ্র কোনো বলকে তার মধ্যে ছেড়ে দিই তখন সে নিচের দিকে পড়ে, তাই না, তার ওজনের জন্য এই মাধ্যমটা তার উপরে একটা সান্দ্রতাজনিত বল প্রয়োগ করে, আস্তে আস্তে এই যত তার বেগ বাড়ে তত বলটা বাড়ে, বলটা বাড়তে বাড়তে যখন তার ওজন আর বল সমান হয়ে যায় তখন আমরা কি জানি, তখন তার নিচের দিকে আর বেগ বাড়ে না, একটা নির্দিষ্ট মানের বেগ নিয়ে সে অনন্তকাল নিচের দিকে নামতে থাকে, সেই ভি বেগ নিয়ে সে অনন্তকাল নিচের দিকে নামতে থাকে, একই বেগ নিয়ে। আমরা এই বেগটাকে বলি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এই যে সান্দ্রতাজনিত বল ভিসকাস ফোর্স উপরের দিকে যেটা কাজ করছে, সেই এফটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এফটা বলছে এই বল তার ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, রাইট, এই মাধ্যমের যে সান্দ্রতাঙ্ক তার সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কের উপর ডিপেন্ড করে, আর ডিপেন্ড করে তার টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগের উপর। কিন্তু এই ডিপেন্ডেন্টটা কত পাওয়ারে সেটা কিন্তু আমরা জানি না, পাওয়ারে এটা 1 না এটা 2 না এটা 3 আমরা জানি না, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে যেহেতু এখানে এই সম্পর্কটাকে রিলেট করার জন্য আমরা একটা ধ্রুবক রেখে দিলাম কে, রাইট, তার মানে এখান থেকে কি এই সান্দ্রতা বল তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হলো a টু দি পাওয়ার x এর উপর নির্ভর করছে, সান্দ্রতা বল ইটা টু দি পাওয়ার y এর উপর ডিপেন্ড করছে, আর সান্দ্রতা বল টার্মিনাল ভেলোসিটি v টু দি পাওয়ার z এর উপর ডিপেন্ড করছে। এই তিনটেকে যদি আমরা যৌগিক ভেদে সূত্রানুযায়ী কম্বাইন করি তাহলে দেখো f ভ্যারিজ অ্যাজ a টু দি পাওয়ার x, কারণ আমি আগেই বলেছিলাম আমরা পাওয়ারটা জানি না, আমরা ধরে নিলাম x, ইটার পাওয়ার ধরে নিলাম y এবং v এর পাওয়ার ধরে নিলাম z, তাহলে এদেরকে যৌগিক ভেদে সূত্রানুযায়ী কম্বাইন করলে f ভ্যারিজ অ্যাজ কত পেতে, a টু দি পাওয়ার x
ইটা টু দি পাওয়ার ওয়াই আর ভি টু দি পাওয়ার জেড। এই সমানুপাত চিহ্ন থেকে সমান চিহ্নে আসার জন্যই আমরা এখানে একটা ভেদ ধ্রুবক হিসাবে কে ব্যবহার করেছি। নিশ্চয়ই বোঝা গেছে। এইবার আমাদের এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এবার ডাইমেনশনাল অ্যানালাইসিসটা করব। দেখো কিভাবে করতে পারি। দেখো এটা বলের মাত্রা আমরা সবাই জানি এম এল টি টু দি পাওয়ার -2, রাইট। এটা হলো একটা ভেদ ধ্রুবক, তো ধ্রুবকের ক্ষেত্রে কোনো মাত্রা নেই, তার মানে 1। এটা হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মাত্রা কি এল টু দি পাওয়ার হয়ে গেল এক্স, ইন্টু এটা হলো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, তার মাত্রা কি ছিল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটার গোটাটার পাওয়ারে কত হয়ে গেল ওয়াই, রাইট। আমি দিকটা মুছে দিলাম, এবার আমাদের এটা বোঝা হয়ে গেছে। আর রয়েছে টার্মিনাল ভেলোসিটি। ভেলোসিটি মানে বেগ, বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, তার গোটাটার পাওয়ারে আবার কত ধরা হয়েছে জেড। আমাদের কাজ এই এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা, জেড এর মান বের করা। আমি আগেই বলেছিলাম ছাত্রছাত্রীরা, আমরা শুধুই জানি যে বলটা ব্যাসার্ধের উপর নির্ভর করে, বলটা সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করে, বলটা টার্মিনাল ভেলোসিটির উপর নির্ভর করে, কিন্তু কত পাওয়ারের গুণে নির্ভর করে সেটা আমরা জানি না। আমরা সেই পাওয়ারগুলোকে ধরে নিচ্ছি এক্স, ওয়াই আর জেড। আমাদের কাজ হলো এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা, জেড এর মান বের করা। কোন মেথডে? ডাইমেনশনাল অ্যানালাইসিসের দ্বারা। তার জন্য আমরা এবার ডাইমেনশনাল অ্যানালাইসিস শুরু করে দিয়েছি। এবার দেখো এদিকে এম আছে একটা, এল আছে একটা, আর টি টু দি পাওয়ার -2। এই দিককার যত এল আছে সবগুলোকে এক জায়গায় করো। কত এল আছে দেখো, এখানে এল টু দি পাওয়ার হয়ে গেল এক্স, ভালো করে বুঝে নাও। এখানে দেখো একটা এল আছে, এল টু দি পাওয়ার -1, তাকে ওয়াই দিয়ে গুণ হলে এল টু দি পাওয়ার হয়ে যাবে কত -ওয়াই। তাহলে এখানে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে প্লাস -ওয়াই হয়ে গেল, তার মানে -ওয়াই। আর এখানে দেখো একটা এল আছে, এল এর পাওয়ার আবার কত জেড, তার মানে এটা গুণ হচ্ছে, তার মানে প্লাস জেড করে দিলাম। তার মানে সমস্ত এল গুলোকে আমি তার পাওয়ার গুলো সূচকের নিয়ম অনুযায়ী যোগ করে দিলাম, এল এর হয়ে গেল। এবার এমটা দেখো, এম এর ক্ষেত্রে দেখো এম এর একটাই রয়েছে শুধু ওয়াই, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই হয়ে গেল। আর পরে রয়েছে কি টি, টি এর ক্ষেত্রে দেখো এখানে টি রয়েছে, টি টু দি পাওয়ার কত -ওয়াই, আর এখানে দেখো টি টু দি পাওয়ার -জেড, তার মানে এটা -জেড পাওয়ারে তার -ওয়াই -জেড থাকে। এইবার আমি আগেই বলেছি আমাদের প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি কি বলছে, যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের সমস্ত রাশিগুলোর মাত্রা এক হবে, রাইট। তাহলে এদিককার এম আর এদিককার এম এর, তাহলে এদিককার এম এর পাওয়ার কিছু নাই মানে কত 1, তাহলে এম এর পাওয়ার 1 আর এদিককার এম এর পাওয়ার কত ওয়াই। তার মানে আমরা দিস ইমপ্লাইজ এখান থেকে লিখতে পারবো ওয়াই সমান কত, ওয়াই সমান 1, কারণ ডাইমেনশনাল হোমোজেনিটি তাই বলছে, এদিককার মাত্রা যা হবে এদিককার মাত্রা তাই হবে। তাহলে এখানে যদি এম টু দি পাওয়ার পাওয়ারে মোট ওয়াই থাকে, তাহলে এদিককারও এম টু দি পাওয়ার পাওয়ারে যেটা আছে সেটাই ওয়াই আর ওইটা সমান হবে, তার মানে ওয়াই সমান হয়ে গেল 1। একইভাবে দেখো এখানে টি এরটা আগে করে নিই, টি এরটার ক্ষেত্রে দেখো কত পাচ্ছ তুমি, টি এরটার পাওয়ার এদিকে দেখো -ওয়াই -জেড, এই মোট পাওয়ার এটা, তাহলে এটা সমান এদিকে কত, এদিকে দেখো তুমি পেয়েছো -2, তার মানে এটা সমান হয়ে গেল দেখো -2। তার মানে তুমি যদি মাইনাস গুলোকে কাটাকাটি করো, তার মানে ওয়াই প্লাস জেড সমান হয়ে যাবে কত, সমান হয়ে যাবে 2। থাক, এটা একটু পরে যাচ্ছি। আর 3 নম্বর আমাদের এই যে দেখো ওয়াই এর যে পাওয়ার, সেই ওয়াই এর পাওয়ার দেখো এইদিকে কত আছে, এদিকে আছে দেখো এক্স -ওয়াই প্লাস জেড, আর এইদিকে কত আছে ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে দেখো এখানে 1 আছে, তাহলে ইজিক্যাল টু এটা হয়ে যাবে 1। তার মানে সব পাওয়ার গুলোকে এক করতে হবে। প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বলছে বাম পক্ষের মাত্রা যা হবে ডান পক্ষের মাত্রা তাই হবে, তাহলে সেই মাত্রা সমান করতে গেলে তো এটাই করতে হয় আমাদের। দেখো এখানে ওয়াই এর মান পেয়ে গেছো তুমি 1, এই ইকুয়েশনে ওয়াই এর জায়গায় যদি 1 বসাও, তাহলে বলো তো জেড সমান কত হবে, জেড সমান তাহলে ওয়াই এর জায়গায় তুমি 1 বসালে, আর এদিকে দেখো 2 পড়ে আছে, দিস ইমপ্লাইজ তাহলে জেড সমান কত হয়ে যাবে, জেড সমান এই +1টা এদিকে গেলে -1 হয়ে যাবে, তার মানে এটা 1, 2 - 1 মানে 1। একইভাবে তুমি এই ইকুয়েশনে ওয়াই এর জায়গায় 1, জেড এর জায়গায় 1 পেয়ে গেছো, তাহলে ওয়াই এর জায়গায় 1, জেড এর জায়গায় তুমি যদি 1 বসাও, ডান দিকে 1 পড়ে আছে, দেখো -1 +1 কাটাকাটি হয়ে গেল, তার মানে দিস ইমপ্লাইজ x পেয়ে গেল 1। তাহলে কি পেলে, x সমান 1, y সমান 1, z সমান পেয়ে গেলে 1। তাহলে অতএব আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম, তাহলে f k তাহলে a টু দি পাওয়ার কত ধরেছিলাম x,
এক্স এর মান কত 1, তার মানে a টু দি পাওয়ার 1 লেখা মানে কিছুই না। ইটা টু দি পাওয়ার কত, ইটা টু দি পাওয়ার ছিল y এর মান কত 1 মানে কিছুই নাই। আর ভি টু দি পাওয়ার জেড এর মান পেলে 1 লিখাও যা না লিখাও, আমরা লিখি না। তার মানে আমরা পেয়ে গেলাম ইকুয়েশনটা f = k a ইটা ভি। পরীক্ষামূলক ভাবে দেখা গেছে এই k এর মানটা কত পাওয়া যায় 6 পাই, 6 ইনটু পাই। তাহলে এই ইকুয়েশনে তুমি যদি k এর জায়গায় 6 পাই বসিয়ে দাও f = দেখো হয়ে যাবে 6 পাই a ইটা ভি। এই ইকুয়েশনটাই দেখো স্টোকস ল, আমরা যেটা পড়েছিলাম ভিসকোসিটিতে, স্টোকস ল। তাহলে আমরা এই স্টোকের যে সূত্রটা সেই স্টোকস ল হিসেবে আমরা এই ইকুয়েশনটাই পড়েছিলাম f = 6 পাই ইটা a ভি। প্রমাণ হয়ে গেল আমাদের। আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে এটা প্রমাণ করতে পারি। তবে ডাইমেনশনাল অ্যানালাইসিস তার আবার কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন দেখো এখানে এই ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে k এর মান কিন্তু তোমাকে বের করতে পারেনি, এটা আমরা অন্যভাবে বের করেছি। তার মানে ডাইমেনশনাল অ্যানালাইসিস কোনো ধ্রুবকের মান কখনো বের করতে পারে না। ডাইমেনশনাল অ্যানালাইসিস বলছে যে কোনো একটা ধ্রুবক যেটা মাত্রাযুক্ত তাদের ক্ষেত্রে কখনো এই মাত্রা অ্যানালাইসিস পদ্ধতিতে তার মাত্রা বের করতে পারে না, বা মাত্রা অ্যানালাইসিস পদ্ধতি সেখানে কিন্তু কাজ করে না। যে ধ্রুবকগুলোর ক্ষেত্রে একক আছে, মাত্রা আছে, যেমন তোমার মহাকর্ষ ধ্রুবক, আমরা পরে গিয়ে শিখবো। তো এইরকম কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাহলে আমাদের মোটামুটি মেজারমেন্ট ডাইমেনশনের অর্ধেকটা শেষ হলো। পরের দিন আমরা আরো কিছু পরিমাপ নিয়ে এবং তার যে এরর সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই।